ওকে, আমরা আরেকটা স্পেশাল লাইভ নিয়ে এসেছি এবং আজকের লাইভের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট মাহমুদা। আমরা মাহমুদের সাথে কথা বলবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মাহমুদা আমাদের সেকেন্ড টাইমার হিসেবে 395তম হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কি দারুণ একটা ব্যাপার, কি দারুণ একটা রেজাল্ট। 3 মার্ক কাটা যাওয়ার পরেও দেশের মেডিকেল কলেজে চান্স পাওয়া কোনো মুখের কথা না, সহজ হিসাব। ওকে, আমি একটু দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তো মাহমুদা তুমি আমাকে বলো যে কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যে তোমাদের অনেক ভালো ভালো রেজাল্ট শুনতেছি, যার কারণে আমিও খুবই ভালো আছি। ওকে, খুবই ভালো লাগতেছে। ওকে, আমি একটু জাস্ট চেক করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সাউন্ড, অডিও, ভিডিও এভরিথিং ইজ ওকে অর নট। ওকে, তারপরে আমরা তোমার কথা শুনবো। এখানে অসংখ্য স্টুডেন্ট শুধুমাত্র তোমার কথা শোনার জন্য অপেক্ষা করতেছে, আমরা তাদের কথা শুনবো। আমাদের সেকেন্ড টাইমার হিসেবে ওকে অর নট। ওকে, তারপরে আমরা তোমার কথা শুনবো। এখানে অসংখ্য স্টুডেন্ট শুধুমাত্র তোমার কথা শুনবে। ওকে, এক মিনিট। ওকে, হ্যালো। ওকে, আমাদের সবকিছু ওকে আছে। ওকে, তো আমরা একটু কথা বলি। ওকে, তাহলে মাহমুদা আবারও তোমাকে অভিনন্দন আমাদের আরটিডিএস লাইভ রেজাল্ট সেশনের এই আয়োজনে। মাহমুদা 395তম হয়ে 3 মার্ক কাটার পরেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো দেশের মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এজন্য তোমাকে আবারও অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি। প্রথমে বলো তুমি কেমন আছো, তোমার পরিবারের সবাই কেমন অনুভব করতেছে, বাসায় কেমন উৎসব চলতেছে, এটা আমরা জানতে চাই। ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাসার সবাইও ভালো আছে এবং সবাই আসলে অনেক বেশি খুশি। কারণ সবার অনেক ইচ্ছা ছিল আর কি যে আমি মেডিকেলে পড়াশোনা করব। আর তার উপরে সেকেন্ড টাইমার হয়ে এত ভালো একটা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছি, তো সবাই অনেক অনেক বেশি খুশি। ওকে, তাহলে আমাকে একটু বলো যে এই যে সেকেন্ড টাইমারের একটা বিশাল জার্নি, এই জার্নিটা মানে তুমি মানে একটা যে সিদ্ধান্ত নিলা যে এত বড় একটা জার্নি তুমি করবা, এটা শুরু হলো কিভাবে, এই শুরুটা আমরা জানতে চাই। ভাইয়া, ফার্স্ট টাইমে যখন আমি মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিলাম, তো আমি বুঝতেই পারলাম যে হয়তো বা আমার চান্সটা হবে না। কিন্তু আমার ছোটবেলা থেকেই যে আমার ইচ্ছা ছিল যে আমি মেডিকেল কলেজেই পড়বো, মানে মেডিকেলেই পড়বো। তো আমি তখনই ডিসিশন নিছি যে আমি সেকেন্ড টাইম দিব। আর রেজাল্টের দিন তো দেখলাম যে আমার হয়নি। তো আমি মন খারাপ আসলে তেমন একটু ছিল, বাট আমি তখন ডিসিশন নিছি যে আমি সেকেন্ড টাইম ইনশাল্লাহ দিব। পাশাপাশি এই প্রিপারেশনের পাশাপাশি আমি হচ্ছে অন্যান্য ভার্সিটি এক্সাম গুলো কন্টিনিউ করব, এইটাই আর কি। তো ওকে, আমি সবাইকে একটু জানা রাখতে চাই যে এবার আমাদের আরটিডিএস থেকে কিন্তু সেকেন্ড টাইমারদের মধ্যে বেস্ট রেজাল্ট 33, মানে 33তম ছায়া। এবং আমি মাহমুদের কথা স্পেশালি বলতে চাই যে এটা একটা দারুণ ইন্সপিরেশন আমার মনে হয় যে মানে 3 মার্ক কাটা যাওয়ার পরেও মানে এই যে দেশ সেরা মেডিকেলে চান্স পাওয়া, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুরু করাটা কিন্তু বিশাল একটা কঠিন জার্নি ছিল, তাই না? যে শুরু থেকেই আমি আমি জানি যে আমার 5 মার্ক কাটা যাবে, তারপরেও আমি সেকেন্ড টাইমার হিসেবে জার্নিটা শুরু করতেছি, যেখানে প্রায় লক্ষাধিক স্টুডেন্ট পরীক্ষা দিবে, আমার নাম্বার আগে থেকেই 5 কাটা। গতবার তো আমরা জানতাম 5ই কাটবে, এবার এটা একটু কমায় 3 করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই জার্নিতে আরটিডিএস কিভাবে তোমার পাশে ছিল, এটা একটু ছোট করে জানতে চাই। আসলে ভাইয়া, আমি হচ্ছে মানে শুরু থেকেই তো আরটিডিএস এর সেকেন্ড টাইমের গ্রুপে ছিলাম, মানে সেকেন্ড টাইম ব্যাচে। তো আরটিডিএস এর সেকেন্ড টাইমারদের যে স্পেশাল কেয়ার, সেটা আসলে সত্যি অসাধারণ। স্পেশালি মাইনুল ভাইকে দেখে তো অনেক বেশি ইন্সপায়ার হইতাম যে ভাইয়া সেকেন্ড টাইমার হয়ে 10 হয়েছে, তাহলে আমি কেন পারবো না। আমি ট্রাই করতে থাকি। আর প্রতিটা ক্লাসই ছিল অনেক হেল্পফুল, মানে বলার বাইরে। আসলে আমি সবগুলা ক্লাসই রেগুলার এবং লাইভ করতাম, এক্সাম গুলাও দিতাম কন্টিনিউ। ভালো হতো, খারাপ হতো, মানে সব মিলিয়ে আরটিডিএস সত্যি অনেক দারুণ ভাবে ছিল আমার পাশে। আচ্ছা, আমি একটু জানতে চাই, অনেকেই বলে যে হচ্ছে আচ্ছা সেকেন্ড টাইমার, আমার তো ভাই ক্লাসের এত দরকারই নাই, ক্লাস করে কি হবে। তোমার আসলে এই ব্যাপারে ওপিনিয়ন কি, আমাকে বলো। এত সেরা একটা রেজাল্ট করছো, তোমার কাছে এটা শুনতে হবে অবশ্যই, ভাইয়া, যে আমি সবার এই মনে ওপিনিয়ন করছি আছে, যে তুমি কি একমত? না, আমি মনে করছি আমার ক্ষেত্রে যে আমার শুরু থেকে শুরু করা উচিত। মানে
কি করছি বা কি পড়া ছিল সেটা না, আমি একদম ভেঙে ভেঙে সব থেকে শুরু করব, প্রতিটা ক্লাস করব, প্লাস ভেঙে ভেঙে প্রতিটা বইয়ের লাইন মানে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি ট্রাই করব। মানে এবার একদম বলতে পারেন যে ভাইয়া নতুন করে যে রিস্টার্ট আর কি, আমি সবকিছু শুরু থেকে শুরু। আচ্ছা, আমি তোমাকে একটা ভেতরের তথ্য জানতে চাই, সেটা হচ্ছে তুমি আমাদের পরীক্ষাগুলোর মধ্যে কত পার্সেন্ট পরীক্ষা দিছো বলো তো? তোমার কি মনে হয়? ওই যে পার্সেন্টেজ থাকে না, আমি যদি জিজ্ঞাসা করি কত পার্সেন্ট হবে? 95 97 এরকম। এই কথাটাই জানতে চাচ্ছিলাম আসলে। তোমরা যারা আমাদেরকে শুনছো, তোমরা অনেকেই চিন্তা করো আচ্ছা আজকের পরীক্ষাটা একটু না দেই, আজকে একটু ঘুমাই। কিন্তু মিম, মাহমুদ আক্তার মিম, যে এত দারুণ একটা রেজাল্ট করেছে, ও দেখো আমাদের প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। 96% কিন্তু একটা মুখের কথা না। এটা কিন্তু 3 মাস ধরে যে পরীক্ষা হয়েছে এরকম না, এটা কিন্তু 1 বছর ধরে পরীক্ষা হয়েছে। 1 বছর ধরে 96-97% মেনটেন করা কিন্তু মুখের কথা না। বুঝতে পারছো? ভাইয়া এই মনে হচ্ছে হতো ব্যাপার, যে এইটা হচ্ছে না দেই, ডেডিকেশন। কিন্তু পরে আবার ডিসিশন নিতাম না, দিব না কেন, তাহলে তো মানে পিছিয়ে পড়লাম একটা এক্সাম, তাহলে হয়তো পড়াটা বাকি থেকে যাবে। আর এক্সামটা দেই, যা হবে রেজাল্ট আমি জানতে তো পারবো যে আমার আসলে ল্যাকিংসটা কোথায়, এর জন্য। ওকে ওকে, খুবই সুন্দর। আমি আমার ছোটবেলার একটা গল্প শেয়ার করতে চাই। আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করতাম, বুঝছো, যে আমি বছরে হয়তো একটা দুটা ক্লাস মিস হইতো বা একটা দুটা পরীক্ষা মিস হইতো। যে পরীক্ষা বা ক্লাস মিস করতাম না, ওইটাই মূল পরীক্ষায় আসতো, বুঝছো। তো আমারও মানে এই জিনিসটা এখনো মনে হয় স্টিল। আমি মানে বয়স তো অনেক হয়ে গেছে, জীবনের অর্ধেক প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এখনো আমার এই ব্যাপারটা মনে হয়। আচ্ছা, আমি এই পরীক্ষাটা মিস করতেছি, এই ক্লাসটা মিস করতেছি, আমার কেন জানি মনে হয় যে এই ক্লাস থেকেই যদি কোনো প্রশ্ন আমার পরীক্ষায় চলে আসে। এবং এরকম কিন্তু আসছে, তাই না? আমাদের অনেক ক্লাস এবং এরকম পরীক্ষা হয়েছে। থেকে আমরা দেখছি। এবং তুমি জানলে অবাক হবা, আজকে এএফএমসি পরীক্ষাতে আমাদের মডেল টেস্ট থেকে একটা প্রশ্ন কমন আসছে। ঠিক আছে, কি হ্যাঁ। দারুণ একটা ব্যাপার, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এই স্টুডেন্টদেরকে বলবো যে রেগুলার থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় এই বড় একটা জার্নিতে, এবং সেকেন্ড টাইমারদের জন্য এটা মানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। এই যে ধরো তোমাকে যদি আমি বলি যে অনেক জুনিয়র এখানে শুনতেছে, আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি শুনতেছে হচ্ছে 25 ব্যাচের স্টুডেন্টরা, তাই না? তো এই 25 ব্যাচের স্টুডেন্টের জন্য তোমার পরামর্শ কি হবে? ওদের কোন সময় থেকে পড়াশোনাটা শুরু করা উচিত বলে তোমার মনে হয়? ভাইয়া, এই যে প্রি মেডিকেল যে ইয়াটা শুরু হয়, আমার আমার মনে হয় যে এখান থেকে শুরু করা উচিত। আমার ফার্স্ট টাইমের ভুল ছিল একটা, যে আমি প্রি মেডিকেল আসলে কোনো প্রি মেডিকেল কোর্সে জয়েন ছিলাম না। আমি ভাবছি যে এইচএসসি টা কমপ্লিট করি, বাকি সময় আমার যা হয় হবে। তো আসলে এটাই আমার একটা ভুল ডিসিশন ছিল। কারণ একাডেমিক আর অ্যাডমিশন হচ্ছে সম্পূর্ণ আলাদা এমন তো না। মানে পড়াটা তো মেন বই। তাহলে এই দুইটা জানি একসাথে চালানো সম্ভব, তাহলে অনেকটা এগিয়ে থাকা যাবে। আচ্ছা, এটা তো আমরা বললে স্টুডেন্টরা অনেক সময় মানে না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মাহমুদা যদি বলে স্টুডেন্টরা ব্যাপারটা একটু হলেও বিশ্বাস করবে। স্টুডেন্টরা চিন্তা করে আরে অন্তর ভাই তো বলেই, কিন্তু হুম। স্টুডেন্টরা যখন আমাদের সাথে এসে বলে তখন ওরা মনে একটু বেশি বিশ্বাস করে, মনে করে না আসলে আপু যেহেতু বলতেছে তাহলে ঠিকই বলতেছে। ঠিক আছে। আর আমাদের টিচার প্যানেলে আবার কোনো আপু নাই, তো এটা একটা সমস্যা। এটা মানে একদিন একটা স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে বলছিল যে ভাই আপনাদের একটাই সমস্যা। আমি বলছি কি সমস্যা? তখন বলছে যে আপনাদের মধ্যে কোনো আপু নাই, আপু থাকলে আপুর কথা বিশ্বাস করা যেত। আচ্ছা যাই হোক, এই জন্য আমরা আপুদের সাথে লাইভ করতেছি, তোমরা একটু আপুদের কথা শুনো এবং ঠিকঠাক মতো পড়ালেখা করি। এই যে জুনিয়র যারা আছে, একজন লেখছে কমেন্টে আমি চেয়েছি 25 ব্যাচ, মানে ও জানান দিছে ও আছে। ওকে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো যে 25 ব্যাচ, ধরো আমি 25 ব্যাচ, আমি তোমাকে বললাম যে আপু আমি তো বইটা পড়ি, এখন আমি বইয়ের পাশাপাশি আর কি পড়তে পারি, পড়লে আমার অ্যাডমিশনটা কভার হবে, তুমি কি বলবা বলো তো? ভাইয়া আমার কাছে মনে হয় বইটাই পড়ো ভালো করে। বইয়ের তো মানে প্রতিটা লাইন যদি লক্ষ্য করে পড়া যায়, এটাই তো অনেক। এটাই আমরা সময় পাই না আসলে অ্যাডমিশন ফেজটাতে। এটাই হচ্ছে মানে বইয়ের প্রতিটা লাইন আমাদের তখন একটু খেয়াল করে পড়তে পারলে অনেক দূর আগানো থাকে পড়া। আর তখন এই এই পাশাপাশি এই অন্য এই কোনো বই কথাটাই আমি পড়া যায়। ওকে, হুম। আমি এই কথাটা আসলে শুনতে চাচ্ছিলাম। আমাকে যখন স্টুডেন্টরা জিজ্ঞাসা করে ভাই আপনি কোন কোন বই পড়ছেন, কোন কোন গাইড পড়ছেন, আমি আসলে ওদেরকে একটা কথাই বলছি, ভাই আমি তো আসলে বই পড়েই শেষ করতে পারিনি, আমি আর গাইড কখন পড়বো। ওরা খুব অবাক হয়, ওরা বলে ভাই আপনি ঢাকা মেডিকেলে চান্স পাইছেন, আপনি তো অনেক পড়ার কথা, অনেক বই পড়ার কথা, 5টা 10টা বই পড়ার কথা। আমি বলছি আমি এত না পড়ার টাইমই পাইনি। আসলে সত্যি কথা বলতে কি, একটা বই বা মেইন বইটা যদি কেউ খুবই মনোযোগ দিয়ে পড়ে, তাহলে তার আর এই হাবি জাবি এই সেই পড়ার কোনো টাইম থাকার কথা না, যেটা মাহমুদাও বললো, তাই না? আরেকটা জিনিস অবশ্যই, সেটা হচ্ছে কি, তুমি যে প্রতিষ্ঠানে পড়তে চাও, সেটা ঢাকা ভার্সিটি হোক
বুয়েট হোক মেডিকেল হোক, সেটার কোয়েশ্চেন ব্যাংকটা মাস্ট। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মূল বইয়ের পাশাপাশি তুমি এই বইটা পড়তে পারো। আর আমি যদি মাহমুদাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, মেডিকেলের জন্য কোনো সাজেশন, কোনো মানে সাজেশন টাইপের বই বা হাবিজাবি এগুলো দিয়ে কি কোনো আসলে কাজ হয়? আমাকে বলো, সাজেশন কি অ্যাপ্লিকেবল কোনোভাবে? আমি তো ওরা সাজেশন অনেক সময় আমাদেরকে বলে না ভাই, আমি সাজেশন আমি নিজেই কখনো ফলো করিনি। আমি শেষের দিকে যেটা করছিলাম যে সাজেশন বাদ আমি পুরা মেন বইটা যদি আবার দেখতে পারি তাহলে একটা স্যাটিসফ্যাকশন যে আমি মেন বইটা দেখে আসছি। আসলে টিচাররাও তো সাজেশন ফলো করবে না, টিচাররা তো মেইন বুকটাই ফলো করবে। এক্ষেত্রে সাজেশন ফলো করে তেমন কোনো লাভ নেই। ওকে, যাই হোক, যেহেতু মাহমুদা বলতেছে তাহলে ওরা বিশ্বাস করবে, আমার আমার এটা দৃঢ় বিশ্বাস। একজন জিজ্ঞাসা করছে আপু কয়টা বই পড়তে হয়, একজন জিজ্ঞাসা করছে আপু কয়টা বই পড়তে হয়, আপু আপু কয়টা করে বই জানতে চাই। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে মেইন বইটা তো পড়ছি, প্লাস আমি মানে দুইজন এক্সট্রা রাইটারের বই রাখছিলাম। যেমন ফার্স্ট পেপার মানে বোটানি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আজিবুর স্যারের বইটা, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে মানে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আলিম স্যারের বইটা। তবে আমি মেইন বইটা দেখছি, আর যদি আমার সময় পসিবল হয়েছে তখন আমি হচ্ছে এক্সট্রা রাইটার দেখতাম। এক্সট্রা রাইটারের ছক বা কিছু সামান্য এক্সট্রা ইনফো দেখা, তাও এটা শেষের দিকে, মানে শুরুতে আগে মেইন বই, এটাই। আচ্ছা, ওরা অনেকেই আমার মনে হয় যে 25 ব্যাচ যারা আছে এদের মধ্যে অনেকেই আছে যারা এখনো বই পড়ে না। ওরা হচ্ছে এই যে বিভিন্ন রকম গাইড বই পড়ে, স্যারদের যে কি বলে স্লাইড আছে এগুলো পড়ে। এগুলো পড়ে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? ভাই আমার দৃষ্টিতে তো না। আমি আসলে বলবো যে মেইন বই মেইন বই মেইন বই মেইন বই হচ্ছে মূল কথা। এই স্লাইড পড়ে বা তেমন কোনো মানে মেইন বই পড়া থাকলে তাহলে দেখতে পারো, আগে তো মেইন বইটা কমপ্লিট করতে হবে, মেইন বইয়ের পরে বাকি সব। আচ্ছা, আমি একটা জিনিস একটু জিজ্ঞাসা করি, এই যে ধরো আমাদের তুমি যে ক্লাসগুলো করলা বা এক্সাম গুলো দিলা, এই সম্পর্কে একটু জানতে চাই যে ক্লাস এক্ষেত্রে তোমাকে কতটুকু হেল্প করেছে। আমি স্টেপ বাই স্টেপ আসবো, ক্লাস এক্সাম এগুলো নিয়ে যদি একটু বলো, এগুলো তোমাকে কিভাবে হেল্প করেছে এবং ওরা এইগুলোকে কিভাবে কাজে লাগাইতে পারে। ভাইয়া ক্লাসগুলো তো আসলেই অনেক হেল্পফুল ছিল। মানে ক্লাসগুলোতে তো আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো প্লাস আরো বিভিন্ন কিছু যে ভেঙে ভেঙে বোঝানো হতো, ওগুলো আমি ভালো করে দেখতাম। প্লাস কিভাবে কোয়েশ্চেন হতে পারে, এই লাইনটা থেকে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, এইভাবে অপশন গুলা দিতে পারে, বা এই উদাহরণগুলো দেখো, এখানে পড়ো। তো অনেক বেশি হেল্পফুল ছিল ক্লাসগুলো আসলে। মানে তার ক্লাসগুলো আচ্ছা, করার পর যদি মেইন বইটা দেখা যায় তাহলে পড়া মানে মোটামুটি কমপ্লিট বলা চলে। ওকে। আমরা আসলে চেষ্টা করি অনেকটা যে ক্লাসের পর ক্লাসেই মুখস্থ করে ফেলার যতটুকু সম্ভব, কারণ আমরা তো বইই পড়াই আলটিমেটলি, তাই না? হুম। এই হচ্ছে ব্যাপার। আর এক্সাম নিয়ে যদি বলি, আমাদের এক্সাম সিস্টেম এটা তোমাদের জন্য কতটুকু হেল্পফুল ছিল বলে তোমার মনে হয়? ভাই এক্সাম গুলো তো আসলে অনেক হেল্পফুল ছিল। মানে শুরুতে তো ডেইলি এক্সাম থাকে আমাদের প্রতিটা ক্লাসের উপর, সেগুলো যেমন হেল্পফুল ছিল, প্লাস শেষের দিকে হচ্ছে কুখ্যাত এক্সামের যে কোয়েশ্চেন গুলো ছিল, মানে ওটা তো আর কি কি বলবো। ওই এক্সাম গুলো আমি দিছি, প্রায় প্রতিটাই দিছি। নাম্বার খুব বেশি একটা ভালো আসতো না, বাট আমার একটা ধারণা হইতো যে এক্সামের কোয়েশ্চেন যদি এরকম হয় তাহলে আমার কি করা উচিত, আরো কোথায় পড়া উচিত, আরো কোথায় ল্যাকিংস। মানে কোয়েশ্চেন গুলো জাস্ট মানে খুবই ভালো সব দিক থেকে, আচ্ছা, এক্সাম আমি ক্লাস। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা জিনিস জানায় রাখতেছি, কুখ্যাত এক্সাম ব্যাচের আইডিয়াটা আসছে হচ্ছে এরকম যে কোনো কারণে যদি খুবই বেশি কঠিন প্রশ্ন হয় তাহলে যাতে আমাদের স্টুডেন্ট এটা মোকাবেলা করতে পারে। তবে এটা কিন্তু আমাদের মেইন কোর্সের মধ্যে আমরা কিন্তু কোনো কুখ্যাত পরীক্ষা নিই নি, খুব না ভালো মতো ভাইয়া। খেয়াল রাখতে হবে। এটাকে আমরা আলাদা একটা এক্সাম ব্যাচের মধ্যে রাখছি। যাদের মনে হয়েছে যে হ্যাঁ আমরা আরেকটু নিজের শক্তিমত্তা টেস্ট করে দেখতে চাই, আমার পড়াটা আরো বেশি ঝালাই করতে চাই, তারা ওই গ্রুপের মধ্যে যে আলাদা করে পরীক্ষা দিতে পারতো। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সট্রা ফিচার। নট এরকম না যে আমি তোমাদেরকে আমার ব্যাচে ভর্তি করে আলতু ফালতু প্রশ্ন পরীক্ষা নেবো, ব্যাপারটা কিন্তু এরকম না। ঠিক আছে, এটার জন্য আলাদা একটা জায়গা ছিল, ওয়েবসাইটের মধ্যে আলাদা একটা কোর্স ছিল, ওখানে যে এই পরীক্ষাগুলো দেওয়া যেত, যেখানে তুমি মানে না পড়লে পরে এই পরীক্ষায় ভালো করা ইম্পসিবল। তোমার মনে হলো যে যাই একটু ঘুরতে যেয়ে পরীক্ষা দিয়ে আসি, তাহলে হবে না। তোমাকে এর জন্য অনুশীলনী পড়তে হয়েছে, মেইন বই পড়তে হয়েছে, এক্সট্রা ইনফো পড়তে হয়েছে, বইয়ের যত সার সংক্ষেপ ছক, মানে এমন কোনো জায়গা নাই। এবং মানে কোয়েশ্চেন সেটার যখন এই কোয়েশ্চেন গুলো সেট করছে, আমি বা আমার জুনিয়ররা যারা করছে, তখন আমরা খেয়াল করছি প্রত্যেকটা জায়গা না পড়লে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের মূল যে কোর্স ছিল, মূল কোর্সের সাথে এই যে আনুষঙ্গিক কোর্স গুলো, কুখ্যাত এক্সাম ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ, এগুলো কিন্তু অলওয়েজ ফ্রি থাকে আসলে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এক স্টুডেন্ট তোমার উদ্দেশ্যে একটা প্রশ্ন করছে, আমরা একটু জিজ্ঞাসা করি।
একজন বলছে যে শর্ট সিলেবাস বিষয়ে মোটামুটি আইডিয়া আছে, মেডিকেলের প্রশ্ন অনেক সময় দেখি, কিন্তু অন্যদের অনলাইন এক্সাম অনেক মার্ক দেখে ডিপ্রেসড হয়ে যায়। তো এই সম্পর্কে আমরা মাহমুদ আপুর কাছে একটু শুনতে চাই যে আপু কি বলবেন যে অন্যের নাম্বার দেখে মাহমুদা কখনো ডিপ্রেসড হয়েছে কিনা? ভাইয়া আমি তো সবসময় যে এমন না যে অনেক ভালো মার্কস পাইতাম, অনেকে অনেক বেশি ভালো মার্কস পাইতো। প্রথমে ভাবতাম ও এতটা ভালো মার্কস পেয়েছে, তখন ভাবতাম আরে আমাকে তো পড়া উচিত, আমি ডিপ্রেসড হয়ে টাইম নষ্ট করব নাকি? আসলে আমার আম্মু তখন বলতো যে তুমি ডিপ্রেসড হয়ে টাইম নষ্ট করবা নাকি একটু পড়বা, তোমার ল্যাকিংসটা কোথায় সেটা দেখবা, ডিপ্রেসড হয়ে লাভ নাই। তুমি তার চেয়ে বরং দেখো যে আমার ভুলগুলো কোথায় ছিল, আমি দেখলে ওই মার্কস দিয়ে কোনো তেমন ম্যাটার করে না। কথা হচ্ছে তোমার ল্যাকিংস তোমাকে মানে পুরা করতে হবে, মেইন এক্সামটা ভালোভাবে দিতে হবে, ডিপ্রেসড হয়ে লাভ নেই, ওটা টাইম নষ্ট ছাড়া আর কিছু না। সেরা সেরা, মাহমুদ অনেক সুন্দর করে কথা বলছে। আমি যাদেরই লাইভ নিছি সবাই এত সুন্দর করে কথা বলে, মানে আমার মনে হয়েছে যে আরে আমি তো এখানে আমার কথা কেউ শুনবেই না, সবাই কত সুন্দর করে কথা বলে। আসলে দারুণ, আমাদের স্টুডেন্টরা যত সুন্দর করে কথা বলে আমি আগে মানে কল্পনাই করতে পারিনি। এবং এটা দিন যত দিন যাচ্ছে, আমি তো বিগত কয়েক বছর ধরে এরকম লাইভ কন্ট্যাক্ট করতেছি, যত দিন যাচ্ছে আমার স্টুডেন্টরা দেখতেছি তত সুন্দর করে কথা বলতেছে, সবাই একজন আরেকজন আরো ভালো। ওকে, তা মাহমুদের কাছে শুনতে চাবো যে এই যে সেকেন্ড টাইমের ব্যাচে তোমাদের রেগুলার পড়া দেওয়া হইতো এই যে ছোট বাচ্চাদের মতো, এই যে প্লে বেবি নার্সারিতে যেরকম পড়া দেয় এরকম মাইনুল ভাই তোমাদেরকে পড়া দিত, এই পড়াগুলো কি তুমি রেগুলার করেছো? আমাকে জানাও, আজকে স্বীকার করো। আমি আমি রেগুলার করার চেষ্টা করতাম, কিন্তু শেষের দিকে আমি রেগুলার কন্টিনিউ করতে পারিনি, অনেকগুলা পড়া জমে গেছিল আমার। পরে আমাকে তাড়াহুড়ায় শেষ করতে হয়েছে, মানে খুবই মানে ঝামেলা হয়েছে আর কি। আমি শুরুতে ট্রাই করছিলাম রেগুলার কন্টিনিউ করার, তারপর মানে একটু শেষে গুলাই গেছে আমার পড়া। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা তোমাদেরকে আমাদের ব্যাচে এমন চাপে রাখার চেষ্টা করব যাতে তুমি একটা প্রেসার কুকারের মধ্যে থাকো এবং পড়ে শেষ করতেই হয়, ঠিক আছে? হুম। আচ্ছা মাহমুদ, তোমাকে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিতাম, এই লিডার বোর্ডে তোমার নাম আসতো কিনা আমাকে বলো। ওরা অনেক সময় ডিপ্রেস হয়ে যায়, ভাই আমার নাম লিডার বোর্ডে আসে না, আমি কি চান্স পাবো? লিডার বোর্ডে নাম আসি নাই কখনো, একবার আসছিল এই যে মনে হয়। দেখো ও কি বলছে যে এই যে আমাদের স্টুডেন্ট অনেকে আছে, ওরা বলে ভাই লিডার বোর্ডে নাম আসে না, আমার দ্বারা কি হবে? আমি এই ভাইয়া প্রশ্নটা ইয়েকেও করেছিলাম, আমি এর আগেও কয়েকজনকে করেছিলাম, যে ওরাও অনেক সময় বলছে ভাই লিডার বোর্ডে সচরাচর নাম আসতো না, কিন্তু মেডিকেলের লিডার বোর্ডে কিন্তু ঠিকই চলে আসছে। দেখছো, এই হচ্ছে ব্যাপার, নাকি ঠিক বলেছি তো? হুম, নিয়ামুল নীরব একটা প্রশ্ন করছে যে ভাই আমার প্রশ্নটা একটু আপুকে জিজ্ঞাসা করেন প্লিজ। আচ্ছা, ওর প্রশ্নটা একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে আপু অনলি আবুল হাসান স্যার আর গাজী আজমল স্যারের বই পড়লেই কি এনাফ হবে বায়োলজি? আম, ওইটা তো মাস্ট পড়তেই হবে, তবে আমি বলবো যে এক্সট্রা রাইটার যে সেটার ছক আর উদাহরণ গুলা দেখাটাও জরুরি। তবে ওইটা তো ভালোভাবে পড়া থাকতে হবে, মানে গাজী আজমল স্যার আর আবুল হাসান স্যারের বই। আর ওইটা কমপ্লিট করার পর তোমাকে ছক গুলা আর মানে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকে যেটা দেখাটা আসলে একটু ইম্পর্টেন্ট, জরুরি অনেকটাই। আচ্ছা, আমি এটা একটু সহজ করে দিই, সেটা হচ্ছে 95% কাভার হয়ে যাবে যখন তুমি তোমার গাজী আজমল এবং আবুল হাসান স্যারের বইটা খুব ভালোভাবে পড়বা। এরপরে তুমি জাস্ট হচ্ছে ছক বৈশিষ্ট্যর জন্য এই যে 5% যেটা বললাম, এটার জন্য তোমাকে এক্সট্রা রাইটারের ছক বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। এটা হচ্ছে আমাদের আবার এই যে এক্সট্রা ইনফো নামে একটা বই আছে, ঠিক আছে? ওই এক্সট্রা জি। ইনফো বইয়ের মধ্যে বা এক্সট্রা ইনফো হ্যাক নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে এই ছক হাবিজাবিগুলো সব দেওয়া আছে, ওই বইটা তুমি একবার পড়লেই হবে। ওকে, এবং আমরা ওই যে লাস্ট ফাইট নামে যে একটা কোর্স চালু করেছিলাম শেষে, ওটার মধ্যে আমরা এক্সট্রা ইনফো গুলো কমায় দিয়েছিলাম, যত কম মানে পরীক্ষার আগে একবার দেখে যাওয়া যায় এরকম আর কি, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। একজন একটু জিজ্ঞাসা করছে আপু কেমিস্ট্রি পারি না, কেমিস্ট্রি কিভাবে পড়েছেন? কেমিস্ট্রি নিয়ে একটু আপু যদি কিছু জানে। মেহেজাবিন জিজ্ঞাসা করেছে। আমি ভাইয়া কিভাবে পড়ছি পড়ছি জাস্ট এটাই মনে আছে, মানে বুঝে আচ্ছা বুঝে নিজের কোনটা কঠিন লাগে সেটা আগে পড়ছি, তারপর সহজ পার্ট গুলা পড়ছি, মানে কঠিনটাতে টাইম বেশি দিতাম, বোঝার ট্রাই করতাম, ক্লাস গুলো আবার দেখতাম যে ওখানে কি বলছে, মানে রিপিট করতাম, তারপর হচ্ছে পড়তাম, এভাবেই আর কি। মানে অর্গানিক কেমিস্ট্রি আচ্ছা তো আই গেস সবারই প্রবলেম থাকে, ওইটাতে আর কি সময়টা বেশি দিতে হয়েছে। আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে আমি যদি একটু বলি, আমি হচ্ছে হাজারি স্যারের বইটা পড়তাম মূলত, এবং হুম। আমি কেমিস্ট্রি টিচারের কাছেও পড়তাম। আমার মনে হয়েছে যে ইট ইজ নট ইনাফ ফর মাই অ্যাডমিশন টেস্ট, এই জন্য আমি শেষ পর্যন্ত নিজে নিজে হাজারি স্যারের বইটা পড়া শুরু করি। এবং হাজারি স্যারের বইয়ের এমন কোনো লাইন নাই যেটা আমি পড়ি নাই আসলে। এবং আমি যদি মানে তোমাদেরকে এই বইটার মানে কোয়ালিটি সম্পর্কে বলতে চাই,
তাহলে আমি এই বইটার আসলে একটা বড় ফ্যান, এই জন্য আমি এটা মিস করি না কখনো। আমার বুয়েট পরীক্ষায় 20টা প্রশ্নের মধ্যে 18.5টা প্রশ্ন আমি পেরে আসছিলাম শুধুমাত্র এই হাজারি স্যারের বই পড়ে। বুঝতে পারতেছো অবস্থাটা? বুয়েট পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিন হয়, তোমরা জানো। এবং আমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় 30-এর মধ্যে আমি 28.5 পাইছিলাম কেমিস্ট্রি দিয়ে, এবং আমার বুয়েট পরীক্ষার টোটাল মার্কসের 50% ছিল শুধুমাত্র কেমিস্ট্রি থেকে। ঠিক আছে, তো এই বইটা অসাধারণ, তোমরা জাস্ট পড়ো, ভালো মতো পড়ো। এইচএসসি, বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি কোথাও মিস হবে না, আমি এটা তোমাকে বইয়ের উপরে সাইন করে লিখে দিতে পারবো। এর মতো সুন্দর বই আর নাই, কিন্তু এটা পুরোটা মাথার মধ্যে তুলতে হবে। প্রতিটা লাইন ধরে ধরে পড়তে গেলে ভাই আমি দেখছি যে অনেক বেশি ইনফরমেশন ছিল ওটার মধ্যে। আমি বলি যে আরে এগুলো আমি দেখি নাই, এই লাইনটা তো এখানেই ছিল। মানে অনেক অনেক সুন্দরভাবে গোছানো আছে, ভালো বইটা, অনেক বেশি ভালো। ওকে, একজন জিজ্ঞাসা করেছে যে ইংলিশ কিভাবে পড়বো আপু, মানে কিভাবে শুরু করব। তো অ্যাডমিশন ইংলিশ আর একাডেমিক ইংলিশ তো একটু আলাদা, তো আমরা আপুর কাছে একটু জেনে নিব যে অ্যাডমিশন ইংলিশটা একটু কেমন করে পড়া যেতে পারে। ভাইয়া, অ্যাডমিশন ইংলিশে যে ভোকাবুলারি পার্টটা থাকে সেটা তো মুখস্থের উপরে, আর খুব বোরিং একটা জিনিস। তারপরে আমি ভোকাবুলারি 2বার পড়ছি আর কি, সিনোনিম অ্যান্টোনিম। মানে মানে বিগত বছরের যে বিসিএস কোয়েশ্চেন, তারপর ম্যাথ ট্যাট, মানে এইসব যে কোয়েশ্চেন গুলো ছিল, মেডিকেল ডেন্টালের যে কোয়েশ্চেন, ওগুলো দেখছি। মানে আর কি এভাবে ওটার মানে। এটা কি কমন পড়ছিল তোমার এবার মেডিকেলের পরীক্ষায়? ভাইয়া এবার তো ভোকাবুলারি তেমন আসেনি, একটা কি আসছিল আর্টিসান মনে একটা হয়। এসেছিল। হ্যাঁ হ্যাঁ, আর গ্রামার পার্ট বেশি ছিল। এবার ইংলিশ এক্সামটা অনেক ভালো হয়েছে আর কি বলা যায়। একটা মেবি জাস্ট ভুল গেছিল ইংলিশে। গ্রামার পার্টটা তো বুঝে পড়ার জিনিস, ওটা তো আর মুখস্থ না, আর কিছু প্র্যাকটিস তো করতে হবে। ইংলিশ প্র্যাকটিসের উপরে। ইংলিশ মানে গ্রামারটা বুঝে দেন প্র্যাকটিস করতে পারলে ইংলিশ কভার হয়ে যাবে। ইংলিশ তুমি একটা ভালো বই হাতে নিবা, নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়বা, বারবার প্র্যাকটিস করবা, যেগুলো মানে ভুল করার মতো সেগুলো একটু হালকা করে মার্ক করে রাখবা। ঠিক আছে, তাহলে এটা পরবর্তীতে পরীক্ষার আগে একবার করে চেক করবা, তাহলেই হবে। আমি নিজে বিসিএস পরীক্ষা দিছি, আমার নিজেরও প্রিলিমিনারি হয়েছে। ওই ঘুরে ফিরে একটাই কথা, ওই আমিও ওই ভোকাবুলারি আসলে কমন পাইনি, বুঝছো না? তা আমিও কমন পাই নাই, তোমরাও পাবা না, এটাই স্বাভাবিক। এটাই এত বেশি প্যানিক করার কিছু নেই, ওই বিগত বছরের প্রশ্ন পড়বা, তারপরে যা হয় হবে। ওকে, একজন বলছে যে আপু কি এইচএসসি তে কোচিং এ মডেল টেস্ট দিয়েছিল? আচ্ছা এইচএসসি তে হ্যাঁ দিছিলাম, মেবি হ্যাঁ দিছিলাম। আচ্ছা, আমি এটা আমার এটা নিয়ে একটা মজার গল্প আছে। ঠিক আছে, আমার অনেক গল্প আছে জীবনে, বুঝছো? সেটা হচ্ছে আমি আমার এইচএসসি পরীক্ষার আগে মনে হয়েছে আমার মনে হয় পড়া শেষ হয় নাই, বুঝছো? আমি এই জন্য মডেল টেস্ট দিইনি। যাই হোক, এটা দিবা কি না দিবা তোমার উপরে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দেয়াটা বেটার, যাতে তোমার পরীক্ষার হলে হাতটা চালু হয়, টাইম ম্যানেজমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে, এই আর কি। একজন বলছে আমার বায়োলজি খুব বোরিং লাগে, কিন্তু আমি ডাক্তার হতে চাই, আমি এইচএসসি 26 ব্যাচের, কিভাবে বায়োলজি ইমপ্রুভ করব? আচ্ছা ভাইয়া আপু, সত্যি বলতে কিভাবে এই বোরিং বায়োলজি কভার করেছে? বায়োলজি আমারও অনেক বোরিং লাগতো, আমার ম্যাথ বেশি ভালো লাগতো। তো আমি বায়োলজি, কিন্তু আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। তো আমি দেখছি পড়তে পড়তে বায়োলজি ইন্টারেস্টিং লাগছে, অনেক কিছু জানা যায়, মানে অনেক ইনফরমেশন আছে। নিজের ইন্টারেস্টটা কারণে করতে হবে, বাড়াইতে হবে আর কি। আচ্ছা, আমি আমি একটু ফারিয়ার প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে আমি কখনো ডাক্তার হতেও চাইনি, আবার হচ্ছে বায়োলজিও বোরিং লাগতো, কিন্তু পড়া লাগছে তাই পড়ছি, পড়ে ডাক্তার হয়ে গেছি, বুঝছো না? পাশ করে ফেলছি, এখনো এটাই পড়তেছি। ওকে, এখন ঘটনা হচ্ছে তোমার পড়তে হবে, একটু বুঝে পড়লে পরে ভালো লাগবে আর কি, মুখস্থ করলে ভালো লাগবে না। আমাদের ক্লাসগুলো যদি তুমি দেখো তাহলে দেখবা যে তোমার কাছে ইজি লাগতেছে। আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে, আমাদের একাডেমিক কোর্সেস আছে, তারপরে ফ্রি প্লে লিস্ট আছে, সুন্দর মতো যাবা, ক্লাস দেখবা, আমার মনে হয় ভালো লাগবে। ওকে, আই থিঙ্ক আরেকটা কোয়েশ্চেন আছে এরকম যে ইন্টারন্যাশনাল নিয়ে কিছু বলেন আপু। ইন্টারন্যাশনাল আপনি শেষ সময় কিভাবে পড়লেন? এত কম সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল কিভাবে পড়লেন? ইন্টারন্যাশনাল আমি ভাবছি, মানে ট্রাই করছি যতদূর পড়া যায়, ইম্পর্টেন্ট ভাইয়ারা যেগুলো বলছে বা ক্লাসে যেগুলো পড়েছে ওগুলো দেখছি, আর শেষে ভাবছি যে 4-5 মার্ক, আচ্ছা ঠিক আছে, এটার জন্য তো বাকি পড়া মানে প্যানিক করে বাকি পড়া নষ্ট করা যাবে না, পড়ি হালকা পাতলা। আমি বাকি পড়াগুলা ঠিক রাখি, কারণ এই শেষ সময় এসে যদি এটার জন্য প্যানিক করি আমার বাকি মার্কস চলে যাবে। আর আমি জিকে মানে হয়তো কমন যদি না পাই তখন আমার দুই দিক মানে দুই দিকই নষ্ট। তো আমি ওটা এটাই, এটা সত্যি সত্যি কথা। শেষ সময় আলটিমেটলি জাস্ট হচ্ছে মানে, হ্যাঁ, শেষ সময় আসলে মানে যেহেতু ওদের একদম লাস্ট টাইমে ইন্টারন্যাশনাল আসছে,
ওদের সিনারিও এবং তোমাদের সিনারিও কিন্তু একটা আলাদা হবে, তোমাদের আরো বেশি পড়তে হবে, কারণ ওদের একদম শেষ সময় আসছে, যতটুকু কোনো মতে মাথার মধ্যে তুলে নিয়ে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানো যায়, তোমার কিন্তু তা হবে না, তোমার শুরু থেকে ভালো মতো পড়তে হবে। এবং আমাদের সময় কিন্তু ফুল ফেজে ইন্টারন্যাশনাল ছিল, ওকে, একদম মানে 16 সালে আমার একদম ফুল ফেজে ইন্টারন্যাশনাল পড়তে হয়েছে, তোমারও পড়তে হবে, এই হচ্ছে ব্যাপার। এই যে সবচেয়ে বাজে একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে আপু কত আওয়ার পড়তো একদিনে? আচ্ছা আপু কত আওয়ার পড়তো এটা আমরা একটু জেনে নিই। আমি কত আওয়ার পড়তাম? আমি সকালে ফজরের নামাজ পড়ে পড়তে বসতাম, দেন কয়টা পর্যন্ত, 10টা পর্যন্ত পড়ার পর নাস্তা খাওয়ার পর হচ্ছে আবার পড়তে বসতাম। তারপরে যে স্বাভাবিক কার্যক্রম থাকে, আমার আসলে আমি টাইম গুনে দেখি নাই যে কতক্ষণ যে পড়ছি, আসলে আমার মনে কোন হয় ভালো যদি স্টুডেন্ট আজ পর্যন্ত, ভালো স্টুডেন্ট বা কোন স্টুডেন্ট কোনোদিন টাইম গুনে, ঘন্টা গুনে পড়া সম্ভব? তোমার যতটুকু না, সম্ভব, যতটুকু বেশি মনে রাখা সম্ভব, মানে পড়া সম্ভব ততটুকু তুমি পড়বা, সময় ভাগ করে যে করে নিয়ে পর্যন্ত পড়বা, না এটা হচ্ছে ব্যাপার। যে পর্যন্ত না আমার মনে হয়েছে যে না আমি আর পারতেছি না, ট্রাই করতাম ওই পর্যন্ত পড়ার। মাঝে মাঝে আর কি একটু যদি বেশি বোর লাগতো তখন হচ্ছে উঠে আম্মুর সাথে কথা বলতাম বা একটু ফোনে দেখতাম যে পোল সলভ করা যায় নাকি কোনো। ঘন্টা গুনে যে কতক্ষণ পড়লাম দেখি, এরকম করে আসলে গুনে পড়া হয়নি। ওকে, আমি সবাইকে আবার একটু জানাই রাখতে চাই যে আমাদের আজকে একটা স্পেশাল লাইভ সেশন চলতেছে, আরটিডিএস রেজাল্ট লাইভ উইথ মাহমুদা, 395তম, ও এবার চান্স পেয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 3 নাম্বার কেটে। তোমার টেস্ট স্কোর কত ছিল মাহমুদা? 86.25। 86.25, মানে 3 মার্ক না কাটলে শিওর ঢাকা মেডিকেল কলেজ, তাই তো? যাই হোক, সমস্যা নাই, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ আমাদের মেডিকেল খুব কাছে, ঠিক আছে, পড়ালেখাও সেম, সবই সেম। বাংলাদেশের সব মেডিকেল কলেজে কিন্তু আমরা যেটা দেখি একদম সেম কারিকুলাম ফলো করা হয়। তো এটা নিয়ে কোনো দিন আমরা আমরা কোনো স্টুডেন্টরা কখনো এই ব্যাপারটা নিয়ে মানে চিন্তা করব না যে যে হ্যাঁ একজন ডিএমসি আর একজন হচ্ছে আমি আরেকটা মেডিকেল কলেজ, ধরো আমি আমার বাড়ির পাশে যেমন হচ্ছে সজিউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নাই, সেম মেডিকেল কলেজ, সেম কারিকুলাম, সেম পড়াশোনা, এবং এখান থেকে সেম ভাবে কিন্তু ভালো ভালো ডাক্তার তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা আমরা কখনোই কোনো ডিফারেন্সিয়েট করব না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে খুবই সুন্দর একটা লাইভ সেশন করলাম, আমরা লাইভের একদম শেষের দিকে চলে আসছি, আমরা আমাদের স্টুডেন্টদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আর 2-1টা প্রশ্ন একটু আসতেছে, ওরা তোমার কাছেই শুনতে চায় অনেক কিছু আসলে, বুঝছো? তো যেমন একটা বলছে যে রিভিশন কিভাবে দিবে, ওরা রিভিশন দিতে ওর খুব বোরিং লাগে, রিভিশন কিভাবে দিবে, বোরিং? ফুল বইটা কমপ্লিট করার পর আমি আসলে দেখছি যে মানে তাড়াতাড়িও রিভিশনটা কমপ্লিট করতে হবে, প্লাস একটু ভালোভাবেও সবগুলা লাইন দেখতে পারলে তো ভালো। তো আমি রিভিশন মেবি 2বার দিছি মাত্র। প্রথমবারটা একটু মানে আস্তে আস্তেই দিছি যে ভালো করে দেখি আরেকবার। আর শেষ রিভিশনটা অনেক বেশি তাড়াতাড়ি দিছি আর কি। কিন্তু ওই রিভিশনের টাইমে আমি সবগুলা মেইন বই দেখছি আসলে, অন্য কোনো সাজেশন বুক না। মানে শুরুতে যখন পড়ছি তখন হচ্ছে একটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক থেকে ওটার কোয়েশ্চেন গুলা দেখারও ট্রাই করতাম, যাতে একসাথে দুইটা পড়া হয়ে যায়। শুরুতে ডিটেলস পড়াশোনা, তারপর রিভিশনে তাড়াতাড়ি আগাইতে হবে, মেইন বই দেখলেই এনাফ। ওকে ওকে, আমরা মাহমুদের কাছে খুবই ইম্পর্টেন্ট অনেক অনেক ইনফো শুনেছি, আর মাহমুদাকে অনেক বেশি দেরি করাবো না। আমি অনেক বিশ্বাস করতেছি মাহমুদের বাসায় খুবই এখন উৎসবের মোমেন্ট চলতেছে এই লাইভে বসে। আমি আর বেশি সময় নষ্ট করব না। মাহমুদা আরটিডিএস এর একদম শুরু থেকেই একজন স্টুডেন্ট ছিল, ব্যাপারটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার এবং খুবই দারুণ লাগতেছে। 3 মার্ক কেটেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাওয়া খুবই 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 কঠিন একটা ব্যাপার। ওকে, তো যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো যে তোমরা যারা ভাবছো যে তোমরা মেডিকেল কলেজে পড়তে চাও, মানে তোমরা ডেফিনেটলি আমার চা আগায়, ঠিক আছে, আমি তো ভাবিও নাই আসলে যে মেডিকেল কলেজে পড়বো, তোমরা অ্যাটলিস্ট ডিসাইড করে ফেলছো যারা যে ভাই আমি মেডিকেল কলেজে পড়বো। আমার মনে হয় যে ইউ শুড স্টার্ট আর্লি। যদি 25 ব্যাচ হও দেন স্টার্ট প্রি মেডিকেল, আর যদি মনে করো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব দেন ইউ শুড স্টার্ট সেকেন্ড টাইম জার্নি। এখন এখানে আর একটা জিনিস একটু বলে রাখি যে মাহমুদের কাছে একটা জিনিস একটু জানতে চাইবো, তুমি সেকেন্ড টাইমের সময় কোনো ভার্সিটিতে ভর্তি ছিলা কিনা? হ্যাঁ ভাই, আমি সেকেন্ড টাইমের সময় একটা ভার্সিটিতে ভর্তি ছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। খুবই ভালো, দেখো জগন্নাথ ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট খুবই ভালো একটা সাবজেক্ট, ঠিক আছে। তো তোমরাও যেটা করতে পারো, তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, আমি
একটা কথাই বলবো, সামনে যে পরীক্ষাগুলো আছে অবশ্যই সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করো, অবশ্যই সেগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করো। সামনে গুচ্ছ আছে, গুচ্ছ ভেঙে যাওয়ার চেষ্টা হচ্ছে, আমরা এটা নিয়ে দৃঢ়ভাবে কথা বলতেছি। 26 তারিখে একটা লং মার্চ আছে এবং আমাদের 26 তারিখ সকালে আমরাও স্টুডেন্টদের সাথে থাকবো বলে আমরা জানিয়েছি, আমরাও থাকবো। যে গুচ্ছ ভাঙতে দেওয়া যাবে না, আসলে সোজা কথা। যে মানে কত ভার্সিটিতে পরীক্ষা দিবে একটা মানুষ, তাই না? আমি নিজে, আমার মনে আছে আমি 17-18টা ফর্ম তুলছিলাম, এত জায়গায় কি যে পরীক্ষা দেওয়া সম্ভব? এটা মুখের কথা হইলো? এখন আজকে পরীক্ষা দিনাজপুর, কালকে পরীক্ষা চিটাগাং, এভাবে কোনোদিন পরীক্ষা দেওয়া যায়? এটা কোনোদিন ঠিক না। তো স্বায়ত্তশাসিত মানেই যা খুশি তাই না, এটা আমরা বলতে চাই। এবং 26 তারিখে আমরাও থাকবো, টিচাররাও থাকবো আসলে স্টুডেন্টদের সাথে, সেই লং মার্চে আর কি, ইউজিসির উদ্দেশ্যে যেটা হবে। যাই হোক, আমি স্টুডেন্টদের একটা কথা বলতে চাই, সামনে যে পরীক্ষাগুলো আছে, সামনে ডেন্টাল আছে, তারপর গুচ্ছ আছে, এগ্রি আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, সবগুলোর জন্য খুবই 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 ভালোভাবে পড়াশোনা করো। তোমরা যারা আমাদের প্রিভিয়াস কোর্সে স্টুডেন্ট বা সেকেন্ড টাইম কোর্সে জয়েন করছো, তাদের কিন্তু আমরা অলরেডি ডেন্টালের জন্য পরীক্ষা নিব, ঠিক আছে? এবং ইউ ডোন্ট নিড টু পে এনিথিং, তোমাকে এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? আমরা অলরেডি আমি 12টা পরীক্ষা কিভাবে কি নিব অলরেডি রুটিন বানায় ফেলছি, এটা দ্রুতই পাবলিশ হয়ে যাবে। পরীক্ষাগুলো অবশ্যই দিবা। তোমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশাল মডেল টেস্ট হবে একদম ফ্রিতে, তারপরে কিছু স্পেশাল ক্লাস থাকবে, কিছু স্পেশাল গাইডলাইন থাকবে, এবং সামনে জাহাঙ্গীরনগর ডি ইউনিট আছে, খুবই 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 ভালো একটা ইউনিট সেকেন্ড টাইমারদের জন্য, এটা অবশ্যই, এটা মিস করা যাবে না। ওকে, এগ্রি জিএসটি এগুলো তো আছেই, খুব ভালোভাবে কিন্তু তোমাকে এগুলো কভার করতে হবে। ওকে, একজন একটা প্রশ্ন করছে, ফার্স্ট টাইমে 48 পেয়ে সেকেন্ড টাইমে কি পসিবল? একটু আগে আমাদের গ্রুপে একটা পোস্ট হয়েছে, ও ফার্স্ট টাইমে 37 পাইছিল, কিন্তু সেকেন্ড টাইমে সে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এখন তুমি তার চেয়ে 10 মার্ক আগায় আছো, এখন তুমি চান্স পাবা কিনা তুমি নিজেই একটু চিন্তা করে দেখো। ওকে, আমি বলবো তুমি যে ট্রাই এখন করতে, ইনশাল্লাহ পসিবল, কারণ আমার মার্কও কাইন্ড অফ এরকমই ছিল ফার্স্ট টাইমে। তাহলে দেখো, মাহমুদাও বলে ফেলছে, ঠিক আছে, আমি ওকে ডিরেক্টলি প্রশ্নটা জিজ্ঞাসা করি নাই, কিন্তু ও কিন্তু বলেই দিছে ওর মার্ক এরকম ছিল, কিন্তু সে সেকেন্ড টাইমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মতো দেশীয় মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তোমার দ্বারাও সম্ভব, ইফ ইউ ট্রাই অ্যান্ড ট্রাই হার্ড। ওকে, তাহলে আরটিডিএস এর পক্ষ থেকে মাহমুদা তোমাকে অনেক 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 শুভকামনা রইল। আশা করতেছি তুমি তোমাদের জুনিয়রদেরকে একদম পারফেক্ট গাইডলাইন দিয়ে অনুপ্রাণিত করবা। আসলে এখন তো গাইডলাইন সবাই দেয়, তো এখন এই পারফেক্ট বা ভালো গাইডলাইন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি এখনো দেখি যে অনেকেই এরকম জুনিয়রদেরকে গাইডলাইন দেয় যে হচ্ছে যে আরে মেডিকেল তো সহজ, শুধুমাত্র 2 মাস পড়লেই চান্স হয়ে যায়। এগুলো হচ্ছে মানে একটু ভাবসাব নেওয়া ছাড়া আর কিছুই না। ওকে, এইগুলো করে মেডিকেলে চান্স পাওয়া যায় না আসলে সহজ হিসাব। ওকে, তো আমি যেটা বলবো, তোমরা স্টার্ট আর্লি, খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাদের নেক্সট কোন লাইভে করতে পারো, কমেন্টে জানাতে পারো, আমাদের পেজে জানাতে পারো, ইভেন আমারও একটা পেজ আছে ডক্টর অন্তর শাহ নামে, সেখানেও জানাতে পারো, আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। ওকে, যে একজন কোর্স সম্পর্কে জানতে চাইছে, তুমি সরাসরি আমাদের রোড টু ডিএমসি যে পেজ আছে সেই পেজে মেসেজ দিলেই হবে। একটা প্রশ্ন এসছে এরকম, আপু আপনার জীবনে কখনো হতাশা কাজ করেনি? এটা কোনোদিন সম্ভব? মানুষ হয়ে জন্ম নিলে তার হতাশা আসবেই, আপুর জীবনে আসছে কিনা এটা ও জানতে চায়। আপু বলো। আমি বলতে চাই যে আমার জীবনে হতাশা আসে না এমন তো না, অনেক হতাশাই ছিল, প্লাস আমার ফ্যামিলির অনেক সাপোর্ট ছিল। আমার আম্মু বলছে যে হতাশা জিনিসটা আসলে টাইম নষ্ট আর কি। তো তারপরে হতাশা কাজ করবে, তোমার এটার সাথে ফাইট করতে হবে। মানে হতাশ হইলে তোমার কোনো লাভ হবে না, বুঝছো? জীবনে হতাশ হইলে লাভ নাই। তোমাকে ভাবতে হবে যে আমি যতক্ষণ হতাশ হবো ততক্ষণ শুধু আমার টাইমটাই নষ্ট হবে, আমার কাজের কাজ কিচ্ছু হবে না। এটাই আর কি। সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি হচ্ছে জীবনে ছোট ছোট গোল সেট করা। ওকে, ছোট ছোট গোল কেমন? তুমি যদি এখনই চিন্তা করো যে আমার মেডিকেল কলেজ চান্স পেতে, এটা এটা বড় গোল, এটা সামনে থাকবে। তার আগে চিন্তা করো যে হ্যাঁ, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এই চ্যাপ্টার গুলো পড়ে শেষ করবো। পরের সপ্তাহের জন্য আরেকটা ছোট ছোট একটা গোল তুমি সেট করে রাখো, এবং এই গোলগুলো তুমি একটা একটা করে অ্যাচিভ করবা। এটা অনেকটা মাইল পোস্টের মতো। ধরো আমি বগুড়া থেকে ঢাকা হচ্ছে 200 কিলোমিটার, আমি যে শুরুতেই চিন্তা করি হায় হায় 200 কিলোমিটার যাব, এটা ভেবেই মনে হয় হায় হায় এটা কি পারবো, এটা সম্ভব? কিন্তু যখন মাইল পোস্ট গুলো আগাইতে থাকে, একটা একটা করে স্টেপ যায়, একটা সময় দেখি মাঝ রাস্তায় পৌঁছায় গেছি, তখন মনে হয় যে আরে আমি তো পারতেছি। এই যে ছোট ছোট স্টেপ, ছোট ছোট গোল সেট করো এবং সামনে আগাও, তাহলে আমার মনে হয় একটা দারুণ রেজাল্ট করা সম্ভব। ওকে মাহমুদা, একদম লাস্টে
স্টুডেন্টকে এক দুটা পরামর্শ দিয়ে আমরা শেষ করব। একটা কথা বলো স্টুডেন্টদের উদ্দেশ্যে, কি বলবা? বিব্রত করে ফেললাম মনে হচ্ছে। না, আমি বলবো যে যদি ড্রিম মেডিকেল থাকে তাহলে এখন থেকে শুরু করা উচিত। এইচএসসি 25 যারা আছো তাদের এখন থেকেই শুরু করা উচিত যে তুমি অ্যাডমিশন একাডেমিক তো আলাদা কিছু না, তুমি প্রতিটা লাইন যদি বইটা দেখে পড়তে পারো তাহলে তোমার পড়াশোনা তো অনেকটা আগানো থাকবে। শুরুতেই আমি এটা বলছি। আর কোনো প্রি মেডিকেল কোর্সে জয়েন থাকা তো আরো ভালো। আর হচ্ছে কি বলবো, আর সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে বলবো যে হতাশা তো আসবেই, এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের সঙ্গী, নিত্যদিনের সঙ্গী হতাশা। কিন্তু ট্রাই করতে হবে। পাশাপাশি এই যে সামনের এক্সাম গুলা যে আছে এগুলো সবগুলাতে অ্যাটেন্ড করতে হবে। ভার্সিটি এক্সাম গুলা, এগুলা মানে এক্সাম দিলে কি একটা কনফিডেন্স আসবে ভিতরে। আর যদি কোথাও আল্লাহর রহমতে হয়ে যায় তাহলে তো আরেকটা কনফিডেন্সের জায়গা থাকলো। আর সেকেন্ড টাইম জার্নিটা কন্টিনিউ করতে হবে, পড়াটা রেগুলার কন্টিনিউ করতে হবে, এক্সাম গুলা প্লাস ক্লাসের পড়া, মানে ডেইলি এক্সাম এইসব আর কি। আর এটাই। খুবই ভালো, একদম মানে পুরো লাইভের একটা সারমর্ম আমরা শেষে শুনতে পাইছি। অসাধারণ মাহমুদা, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আশা করি স্টুডেন্টরাও এই লাইভ থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং সামনের বছরে আমরা হয়তো এরকম দেখতেও পারি যে মাহমুদা আপুর সাথে একটা লাইভ দেখছিলাম অন্তর্দার, এবং তারপর থেকে আমি মোটিভেটেড হয়ে পড়াশোনা শুরু করছি, আজকে মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। মাহমুদা অনেক বড় ডাক্তার হোক, দেশ জাতির জন্য অনেক বড় কিছু বয়ে নিয়ে আসুক, এটা আমরা চাইবো। সবাই এখানে যারা শুনতেছে সবাই মাহমুদার জন্য অনেক 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 দোয়া করতে হবে। ওকে, সবার কাছে দোয়া চাই নিয়েছি। ঠিক আছে, সবার জন্য দোয়া রইলো যে সবার ড্রিম যাতে তারা অ্যাচিভ করতে পারে। এই যে আপুও সবার জন্য দোয়া করে দিচ্ছে, তার মানে এবার একটু সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জন্য পড়াশোনা করো সবাই। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমার সাথে দেখা হবে। টিল দেন, গুড বাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।